আচ্ছা, তোমার প্রবলেম গুলো আমি একটু লিখি, দেখো তো ঠিক আছে কিনা। এগুলোই তো মনে হয় প্রবলেম ছিল। 1 নাম্বার প্রবলেম ছিল স্যার আমি বলবো। আচ্ছা আমি লিখি, দেখো তোমার ঠিক এটা প্রমাণ। আর 2 নম্বর ছিল পিভি গামা ইকুয়াল ধ্রুবক, তাই না? জি স্যার। আর 3 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া, তাই না? জি স্যার। স্যার আরেকটা আছে আরেকটা কি? মোলার আপেক্ষিক গামা ইকুয়াল সিপি বাই সিভি। এটা তো সংজ্ঞা, আমরা এটা ধরে নিছি সিপি আর সিভি। স্যার এখানে একটা বইয়ে সিপি আর সিভি কে, সিপি আর সিভির অনুপাতকে আমরা গামা ধরে নিয়েছি, এটা কোনো প্রমাণ নাই। ওকে, যেগুলো প্রমাণ আছে ওইগুলোতে আমরা যাই। তোমার এর জন্য বেশ কয়েকটা ম্যাথ জানা দরকার পড়বে। মানে ফিজিক্স তো আসলে ম্যাথেরই একটা প্রোডাক্ট, বাচ্চা। ম্যাথ ছাড়া কোনো উপায় নেই। জি স্যার। এখন বেশ কয়েকটা ম্যাথ দরকার পড়বে, এটা আমি আগে বলি। ম্যাথ ছাড়া ফিজিক্সে যাওয়া লাভ নেই। জি একটা হচ্ছে তুমি কি ইন্টিগ্রেশন পড়ছো, ডিফারেন্সিয়েশন পড়ছো? মানে জি স্যার। অন্তরীকরণ যোগজীকরণ, অন্তরীকরণ যোগজীকরণ। না স্যার অন্তরীকরণ শুরু করেছি অল্প ফার্স্টের দিকে। তো এখন তাহলে তো অন্তরীকরণ যোগজীকরণ ছাড়া তো এখানে কিছুই নাই, সবই অন্তরীকরণ যোগজীকরণ। আচ্ছা আমি সূত্র লিখে দিবনি। স্যার কিছুটা পড়াইছিলেন, ফিজিক্স ক্লাসে কিছুটা পড়াইছিলেন অন্তরীকরণ, আমি খেয়াল করছি। ওই যে ডিডিএক্স যেটা করে। আর যোগজীকরণ হলো না স্যার ইন্টিগ্রেশন। আমাদের এখনো হয়নি। স্যার তো পড়াইছে ওই যে যখন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল পড়াইছিল না কৌশিক স্যার, ওই যে গ্রেডিয়েন্ট ভেক্টরে পড়াইছিল ডাইভারজেন্স স্যার কার্ল। তাহলে মনে হয় ক্লাসটা মিস হয়েছিল। আচ্ছা, ডাইভারজেন্স আর হচ্ছে কার্ল। ওকে, তা আমরা তাহলে ম্যাথ আর এগুলো যে সূত্র, এটা তো তুমি শিওর হতে পারবে না, তাইলে এটা আমরা আগে দেখি। আমাদের প্রথম দরকার পড়বে ম্যাথ ডিফারেন্সিয়েশন, মানে ম্যাথের দুটো অধ্যায়ের দুইটা সূত্র দরকার পড়বে। তাহলে ডিফারেন্সিয়েশনের দুইটা সূত্র দেখি। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অন্তরীকরণ। এটা একদম সহজ যে সূত্রটা, সেটা হচ্ছে ddx of x to the power n। এখানে ddx হচ্ছে এই অন্তরীকরণের অপারেটর। মনে করো আমরা যখন এক আর এক স্যার যোগ, অপারেটর বলতে এখানে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ অপারেটর, অপারেটর বলতে এখানে কি বোঝানো হয়েছে? এর মাধ্যমে আমরা অন্তরীকরণ করি, এই অপারেটরের মাধ্যমে অন্তরীকরণ করি। আমি তোমাকে বলতেছি, মনে করো এক আর এক যোগ করলে 2 হবে, কিন্তু 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। আমার দুইটা জি স্যার। সংখ্যা কিন্তু একই ছিল, কিন্তু রেজাল্ট ভিন্ন। কারণ কি? এই অপারেটরটা, দুইটা ভিন্ন অপারেটর ব্যবহার করার কারণে আমাদের রেজাল্ট ভিন্ন হয়েছে। এটা হলো যোগ বিয়োগ অপারেটর, এরকম গুণ ভাগ অপারেটর স্যার আমরা বুঝতে পড়ছি। পেরেছি। এরকম আমাদের একটা অপারেটর হচ্ছে অন্তরীকরণের অপারেটর।
এটা ডিফারেন্সিয়াল অপারেটর। এরকম যদি আমাদের কোনো অপারেশন করতে হয় তখন এই আমাদের এক্সটা হচ্ছে এই অপারেশনের মূল বস্তু, আমরা বলি এটাকে ভেরিয়েবল। আমি যাকে অপারেট করব তার মধ্যে যদি এক্স থাকে তাহলে অপারেট করা যাবে, না হলে করা যাবে না। তাহলে অপারেটরের মধ্যেও আছে, যাকে অপারেট করব তার মধ্যেও এক্স আছে, তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্ট আমি মানে এটা ম্যাথের বিষয়, আমি বলে দিচ্ছি। রেজাল্ট হবে এরকম, x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারটা সামনে চলে আসবে আর x এর পাওয়ার 1 কমে যাবে। এটা হচ্ছে স্যার এটা প্রথমে মাইনাস স্যার এটা প্রথমে n টা সামনে আসছে, এটার জন্য কি -1 হয়েছে? হ্যাঁ, এটা অনেকগুলো স্টেপের পরে এটা পাওয়া গেছে, এটা ম্যাথে শিখবা। তুমি খালি একটু জেনে রাখো, অপারেটর আর অপারেশনের বস্তুটা যদি একই হয়, অপারেটরও যদি x হয়, যাকে অপারেট করতেছি তার সেটাও যদি x যুক্ত হয়, তাহলে এর পাওয়ারের চেঞ্জ হবে, এর পাওয়ারের চেঞ্জ হবে। পাওয়ারের চেঞ্জটা হবে, যা পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে আর আগে যা ছিল এটা থেকে 1 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাকে জিজ্ঞাসা করি, দেখি কতটুকু জি বুঝলা। স্যার। মনে করো আমাদের এক্স কিউব আছে, একে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে রেজাল্ট কি হবে? স্যার 3 ইনটু x স্কয়ার, তাই না? আর 3 টু দি 1 পাওয়ার 3 মাইনাস 1। হ্যাঁ, জি স্যার। এক্স স্কয়ার। ভেরি গুড, ওকে। তাহলে আমাদের আপাতত ডিফারেন্সিয়েশনে আরেকটা সূত্র লাগবে, সেটা আমি বলতেছি। এতক্ষণ যেটা করছি আমরা, এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, মানে এটা ম্যাথেও করবা তুমি, কিন্তু ফিজিক্সে আরেক ধরনের করবা, সেটার নাম হচ্ছে পার্শিয়াল। এটা ম্যাথে করবা না, ম্যাথে করবা হচ্ছে অনার্স যদি পড়ো আর কি, বা ফিজিক্স অনার্স পড়ো তাহলে পার্শিয়াল। স্যার আমার তো মেডিকেলে পড়ার ইচ্ছা। তাহলে আর পড়া হবে না। ওকে, তাহলে পার্শিয়ালের ক্ষেত্রে আগে যেটা পড়ছি এটা এক ধরনের ডিফারেন্সিয়েশন, সেটার নাম হচ্ছে টোটাল। আগে যেটা পড়ছি সেটার নাম হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, এটা ম্যাথে পড়বা। টোটাল? হ্যাঁ, টোটাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আর পরে যে এখন যেটা পড়বো শুধু ফিজিক্সের জন্য এটা পড়বা, ম্যাথে পড়বা না এটা। এটা নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ম্যাথে পড়বে না বলতে ইন্টারমিডিয়েট ম্যাথে নাই, অনার্স তো অবশ্যই আছে, ম্যাথ থেকে ফিজিক্স আসছে। পার্শিয়ালের একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মনে করো আমাদের এবার একটা ফাংশন দেয়া আছে ইউ ভি, মানে ওয়াই ইকুয়াল ইউ ভি, এটা দেয়া আছে। এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, ওয়াই ইকুয়াল ইউ ভি, এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, ওয়াই ইকুয়াল ইউ ভি, ওয়াই ইকুয়াল ইউ ভি। যদি আমরা এটা টোটাল ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট হবে dy বাই dx ইকুয়াল, এখানে হয়ে যাবে তুমি মানে আপাতত একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো, আমি তোমার বুঝাই দিচ্ছি। যদি দুইটা ফাংশন এরকম গুণ আকারে থাকে, মানে ইউ এর মধ্যেও এক্স আছে আর ভি এর মধ্যেও এক্স আছে, ধরো ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে এক্স প্লাস 1, ঠিক আছে, এরকম আর কি। তাহলে দুইটা ফাংশন গুণ আকারে আছে, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার রেজাল্ট হবে, প্রথমে ইউ কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, তারপরে ভি কে সামনে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করে দুইটা রেজাল্টকে যোগ করে দেব। এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশনের নিয়ম। এটা আমরা আপাতত কিছুক্ষণ জন্য করতেছি না, কিন্তু পার্শিয়ালের ডিফারেন্ট, একটু পার্শিয়াল একটু সহজ আর ডিফারেন্ট। স্যার টোটালে যদি এরকম হয় তাহলে এর আগে যেটা দেখিয়েছিলেন n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ওইটা ওইটা ছিল একটা মাত্র ফাংশন, হ্যাঁ,
আর এখানে দুইটা ফাংশন দেখো, একটা ফাংশন বলতে মানে শুধু এক্স এক্সই শুধু ছিল, আর এইখানে এক্স এর সাথে আরো কিছু গুণ আকারে আছে। হ্যাঁ, দুইটা ফাংশন, একটা না, জি স্যার। দুইটা গুণ আকারে যদি থাকে তাহলে এরকম হবে। হ্যাঁ, আমাদের এইটুকু সবগুলি কাজে লাগবে। ওকে, তাহলে পার্শিয়ালের ক্ষেত্রে দেখো কি হবে রেজাল্টটা। পার্শিয়ালের ক্ষেত্রে আমরা ওই নিচে অত কিছু লিখি না আর কি, পার্শিয়ালের ক্ষেত্রে রেজাল্টটা এরকম। আচ্ছা আমি আবার লিখতেছি, এটা ভি ডিইউ প্লাস ইউ ডিভি। পার্শিয়ালের ক্ষেত্রে রেজাল্টের মধ্যে একটু পার্থক্য দেখো, এখানে কি দিয়ে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি এটাকে আমরা কনসিডার করি না। এখানে এক্স এর সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন করছি সব জায়গায় লিখছি, এখানেও লিখছি, এখানেও লিখছি, এখানেও লিখছি, কিন্তু এই পার্শিয়ালের ক্ষেত্রে কার সাপেক্ষে করতেছি সেটা বিষয় না, আমরা যে ডিফারেন্সিয়েট করতেছি এটাই বিষয়। ঠিক আছে, তাহলে বাম পাশে শুধু ডিওয়াই, ডান পাশে যেহেতু দুইটা গুণ আকারে আছে তাহলে একটাকে সামনে রেখে বাকিটাকে ডিফারেন্সিয়েশন, তারপরে বাকি যেটা আছে সেটাকে সামনে রেখে বাকিটাকে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আমি দুটো রেজাল্ট আবার লিখতেছি, এখানে একটু বিজিবি হয়ে গেছে দেখো। তাহলে দুই ক্ষেত্রে না আমাদের স্যার রেজাল্ট। বোঝা যায়। আচ্ছা আমি আবার লিখি তারপরেও যেন আর তোমার কনফিউশন না থাকে। তাহলে dy বাই dx এটা একবার হচ্ছে ইউ ডিভি ডিভাইডেড বাই dx প্লাস ভি ডিইউ ডিভাইডেড বাই dx, এটা হচ্ছে টোটালের ক্ষেত্রে। আর পার্শিয়ালের ক্ষেত্রে dy ইকুয়াল টু ইউ ডিভি প্লাস ভি ডিইউ। ঠিক আছে, আমাদের দুইটাই কাজে লাগবে। এটা হলো আমাদের জি স্যার। ডিফারেন্সিয়েশনের নলেজ, এইটুকু লাগবে। এখন আমাদের ইন্টিগ্রেশনের নলেজ লাগবে, মানে যোগজীকরণ যেটা। আমি কিন্তু ডিফারেন্সিয়েশন কি সেটাও আমি তোমাকে বলি নাই, ম্যাথে শিখছো। ডিফারেন্সিয়েশনের মানে তাহলে একটু বলি, ডিফারেন্সিয়েশনের মানে হলো ঢাল বের করা। আমরা 9-10 পড়ছিলাম না ঢাল, জি স্যার। ঢাল বের করা। আর যোগজীকরণের মানে হলো ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল বের করা, এইটুকু জেনে রাখো। আচ্ছা, যোগজীকরণের আমরা দুইটা একটা সূত্র লাগবে মাত্র এখানে, অনেক সূত্র শিখবা তুমি। আচ্ছা একটা এক্সট্রা শিখিয়ে দিই, এটা কাজে লাগবে না আজকে। মনে করো x টু দি পাওয়ার n এর যোগজীকরণ করতে চাই, যোগজীকরণের চিহ্ন হচ্ছে জি স্যার। এটা। এটা যদি যোগজীকরণ করি তাহলে আমার যোগজীকরণের একটা অপারেটর লাগবে। যোগজীকরণের অপারেটর হলো এই চিহ্ন সহ ডিওয়াই, এই এস সামেশনের এসটা একটু বড় করে লিখছে, এটা সহ ডিওয়াই, মাঝখানে হচ্ছে ফাংশন, এটা হচ্ছে আমার চিহ্ন। তাহলে x টু দি পাওয়ার n dx, এটা রেজাল্ট হয় এরকম। স্যার বলো। স্যার এস এর মতো চিহ্ন দিয়ে ফার্স্টে একটা ওয়াই ব্র্যাকেটে হবে, তারপরে ডি ওয়াই গুণ হবে। হ্যাঁ, গুণ না, এটা অপারেটর, তো অপারেটর গুণ হয় না, অপারেটরের কোনো গুণ বলা চলে না। মনে করো একের সাথে একের যোগ করতেছি, এটা কারোর সাথে গুণ আকারে নাই, এটা আমাকে বলে দিচ্ছে যে এই কাজটা করতে হবে। ঠিক আছে, এক থেকে এক বিয়োগ করতেছি, জি স্যার। একের সাথে এক গুণ আকারে নাই বা যোগ বিয়োগ আকারে নাই, আমরা এটা বলতে পারি না। যাই হোক, অপারেটর থাকলেই আমরা বুঝে নেব যে এখানে যোগ করতে হবে, অপারেটর থাকলে বিয়োগ করতে হবে। এইখানে অপারেটরটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন চিহ্ন, মাঝখানে একটা ফাংশন, তারপরে ডিএক্স বা ডিওয়াই। ঠিক আছে, এই এক্স বুঝাই দিচ্ছে যে এই ফাংশনের মধ্যে যদি এক্স থাকে তাহলে কাজ করতে পারবে, যদি ফাংশনের মধ্যে এক্স না থাকে তাহলে কাজ করবে না, যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর জন্য কাজ করবে, জেড থাকলে জেড এর জন্য কাজ করবে। ওকে, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন এর যোগজীকরণ যদি করি তাহলে রেজাল্টটা হবে এটা, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। আগে ছিল গুণ ইন্টু বিয়োগ, এখন হয়ে গেছে পাওয়ার প্লাস ওয়ান হয়ে গেছে ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। তাহলে যোগজীকরণের একটা সূত্র শিখলাম আমরা, এটা হচ্ছে
ইন্টিগ্রেশন অফ y dy ইকুয়াল, যদি এরকম হয় x টু দি পাওয়ার n হয়, x টু দি পাওয়ার n dx অপারেটর লাগবে, তাহলে রেজাল্ট হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে না। এইখান থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি, সেটা স্যার হচ্ছে মাঝখানে কি লিখেছেন x টু দি পাওয়ার সামথিং, এটা কি? x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n সবগুলো x n টু দি লিখছি। পাওয়ার n এর পরে কি dx হবে? হ্যাঁ, dx অপারেটর ছাড়া তো বোঝাই যাবে না যে কার জন্য ইন্টিগ্রেশন তুমি করতেছো। এই চিহ্নও লাগবে, এই চিহ্নও লাগবে, এই দুটো মিলিয়েই অপারেটর। ওকে স্যার। আর এই মাঝখানে যা থাকবে এটা হলো ফাংশন। ওকে, এখন দেখো নতুন আরেকটা সূত্র শিখছি আমরা, সেটা হচ্ছে dx টু দি পাওয়ার x যদি হয়, তাহলে এটার মানে হচ্ছে ln x। এটা আমাদের কাজে লাগবে, আজকে আমাদের এটাই শুধু কাজে লাগবে, মানে ইন্টিগ্রেশনের সূত্র এটাই কাজে লাগবে, উপরেটা কাজে লাগবে না। এটা অনেক কাঠখড় পুরানোর উপরে এটা পাবা, আপাতত মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x এর ইন্টিগ্রেশন হইলো ln x। ln মনে আছে নিশ্চয়, তারপর আমি বলে দিই, যদি আমাদের লগটা ই ভিত্তিক হয় এটাকে আমরা ln লিখি, এটাকে আমরা ln লিখি। লগ যে হ্যাঁ যে কোনো ভিত্তিক হতে পারে, আমরা জানি এ ভিত্তিক হতে পারে, 10 ভিত্তিক হতে পারে, যে কোনো ভিত্তিক 1 2 3 4 5 6 যে কোনো ভিত্তিক হতে পারে। তো এইখানে ই ভিত্তিক লগটাকে আমরা ln লিখি, তার মানে 1/x এর ইন্টিগ্রেশন যদি আমরা করি, এই ফাংশনটা তো আসলে কি রকম, এই ফাংশনটা আসলে dx/x যেটা, এটা তো আসলে এরকম 1/x, এটা হচ্ছে ফাংশন, আর অপারেটরটা হচ্ছে dx, তাই না? এরকম না? জি স্যার। তো এটা হচ্ছে জি স্যার। ln x, আর এখানে প্লাস সি আসে আর কি আরেকটা। যদি আমাদের ডেফিনিট ভ্যালু না থাকে, মানে নির্দিষ্ট করে সংখ্যা না দেওয়া থাকে, যে x এর মান 1 থেকে 10 1 থেকে 15 এরকম যদি না দেওয়া থাকে, এর সাথে আমাদের একটা ধ্রুবক আসবে, সব সময় ধ্রুবক আসবে। ধ্রুবকটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক। এটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক এই সব সময়। ধ্রুবকটা কি সি দিয়ে প্রকাশ করা হয়? হ্যাঁ, আমরা এখানে সি দিয়ে প্রকাশ করি। ফিজিক্সে কে দিয়ে প্রকাশ করব? ফিজিক্সে প্রকাশ করব কে দিয়ে? ওকে, জি স্যার, ওটা আমি জিজ্ঞাসা করলাম এখানে কি শুধু সি হবে? হ্যাঁ ফিজিক্সে ম্যাথে সি দিয়ে প্রকাশ করব, ফিজিক্সে আমরা কে দিয়ে প্রকাশ করব, কিছুক্ষণ পরে আমরা কে দিয়ে প্রকাশ করব। তাহলে সূত্রগুলো আবার লিখি, তুমি একটু এখন এই সূত্রগুলো মনে রাখবে আর কি। তাহলে dtx ইউ ভি যদি হয়, তাহলে ইউ dv ডিভাইডেড বাই dx প্লাস ভি du ডিভাইডেড বাই dx। এটা ডিএক্স। ডিফারেন্সিয়েশনের এই সূত্রটা কাজে লাগবে। ও আরেকটা একদম সহজ, প্রথম যেটা পড়ছিলাম x টু দি পাওয়ার n এর, ওইটা কাজে লাগবে। আর ইন্টিগ্রেশনের 3 নাম্বারটা কাজে লাগবে, 2 নাম্বারটা না, dx ডিভাইডেড বাই x ইকুয়াল ln x প্লাস, আচ্ছা আমরা তো এখানে কে লিখবো এখন, এইটা হলো সূত্র, এই তিনটা সূত্র আমাদের কাজে লাগবে। এবার ফিজিক্সের সূত্রগুলো তো নিশ্চয়ই মনে আছে, আগের গুলো কিছু কিছু কাজে লাগবে। আমরা কি কি লিখতে পারি এটা একটু বলে দিই এখনই। মনে করো আমরা যে কোনো একটা ধ্রুবককে লগ দিয়ে প্রকাশ করে ফেলতে পারি না? লগকে মনে করো আমাদের লগকে এর মান 2, লগকে এর মান 2, এরকম হইতে পারে না? জি স্যার। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি তোমাকে, যে কোনো ধ্রুবক সমান লগ কে এরকম লিখতে পারি, মানে যেহেতু কে একটা ধ্রুবক, তাহলে আমি এটাকে লগ দিয়ে প্রকাশ করতে পারি, মানে যে কোনো ধ্রুবককে আমি লগ কে দিয়ে প্রকাশ করতে পারবো, যেহেতু এখানে আমি ভেরিয়েবল দিই না, এখানে কনস্ট্যান্ট দিছি। তাহলে আমরা এখন শুরু করে দেই।
আমাদের প্রথম প্রমাণ। স্যার আমাদের লগ ছিল কে কেন হবে আবার একটু বলবেন? বুঝিনি। মানে আমাদের যে কোনো সংখ্যাকে আমরা লগ দিয়ে প্রকাশ করতে পারি না? জি স্যার। তো ওইটাই আমরা কে এর মান জানি না, মনে করো কে এর মান জানি না, এখানে 2 হোক 200 হোক যাই কিছু হোক বা 10⁵ হোক, তারপর আমি এটাকে বলতে পারবো না লগ এর সাথে কোনো একটা সংখ্যার গুণকেই এত বলা যায়, লগের সাথে কোনো একটা সংখ্যা গুণ করে লগ কোনো একটা সংখ্যাকে অপারেট করে এই সংখ্যাটা পাওয়া যাবে, এটা বলতে পারি না আমরা? আমরা নিশ্চিত করে বলবো না, বলবো যে কোনো একটা সংখ্যাকে অপারেট করে এটা পাওয়া যাবে। মনে করো আমাদের 5 পাওয়া মানে যাবে স্যার এটাকে ধরে নিছে? না, ধরে নেওয়ার মতো বলতে পারো। মনে করো আমাদের 5 দরকার, তাহলে আমরা কি লিখতাম? লগ 10 ভিত্তিক যদি হয় তাহলে 10⁵ এটা লিখতে পারতাম না? জি স্যার। হ্যাঁ, এটা মনে আছে তো তোমার নিশ্চয়ই? তাহলে ওই যে 5টা সামনে চলে আসতো, জি স্যার আছে। লগ 10 10, এটা কাটা চলে যেত, 5 পেতাম আমরা। এখন আমরা এই যে 10⁵ এটা বলতেছি না, এটা কত আমরা জানি না। যে কোনো একটা ধ্রুবক আমাদের আসলো, মনে করো আমাদের হিসাব করতে গিয়ে কে চলে আসলো, কে ধ্রুবক আমরা জানি। এখন আমরা এটাকে লগ k1 বলে দিলাম, মানে আমাদের হিসাবের সুবিধার জন্য। বাম পাশে লগ থাকবে তো, দুই পাশে লগ কেটে দেওয়ার জন্য এই কাজটা করতে হবে। ঠিক আছে, এই খুবই সিম্পল। ওকে, তাহলে আমরা সিপি মাইনাস সিভি ইকুয়াল ধ্রুবক, এটা প্রমাণ করতে চাই। রাশিগুলা মনে আছে নিশ্চয়ই? কোনটা কোনটা মনে আছে তোমার এই তিনটার মধ্যে? স্যার পি দিয়ে তো চাপ প্রকাশ করা হয়, ভি দিয়ে আয়তন, আর আর ধ্রুবক। আর এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। ধ্রুবক। যে কোনো গ্যাসের জন্য এটা সত্য। এখন পি দিয়ে চাপ আর ভি দিয়ে আয়তন, তাই না? দুটো সংজ্ঞা বলছিলাম, মনে হয় সংজ্ঞা দুটো ভুলে গেছো। এই দুইটার আলাদা সংজ্ঞা আছে। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞায় যাই। আমাদের কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা ছিল, মনে আছে? জি স্যার আছে এটা। 9 10-এ পড়ছিলাম আমরা। এইখানে আমরা এটাকে গ্যাসের ক্ষেত্রে এস দিয়ে আপেক্ষিক তাপ প্রকাশ করি না, এটা হচ্ছে ভর, জি এটা হচ্ছে স্যার। তাপমাত্রার পার্থক্য, এটা হচ্ছে তাপ, তাই না? ফিজিক্স মানে জি স্যার। এখন ইন্টারমিডিয়েট ফিজিক্সে গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে এমসি, আর এই তাহলে ডেলটি এখানে এস দিয়ে আর আপেক্ষিক তাপ প্রকাশ করা হবে না? গ্যাসের ক্ষেত্রে আমরা সি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এই ওকে স্যার। ডেলটিটাকে আমরা ডেলটি দিয়ে প্রকাশ করি। এটা হলো তাপমাত্রা পার্থক্য, এটাও তাপমাত্রা পার্থক্য। আর এই টি দিয়ে প্রকাশ করার কারণ হলো আমরা ওই এসআই এককটাই ব্যবহার করব, মানে কেলভিনটাই ব্যবহার করব, অন্যগুলো ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা একটু যদি মডারেট করে লিখি, জি তাহলে সি ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এম ডিটি লিখতে পারি। ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন। হ্যাঁ, ওকে। এখন দুইটা সংজ্ঞা দিব। সি কে একবার ভি এর জন্য সংজ্ঞায়িত করব, সি কে একবার পি এর জন্য সংজ্ঞায়িত করব। গ্যাসের ক্ষেত্রে দেখা যায় আপেক্ষিক তাপ দুইটা, আপেক্ষিক তাপ দুইটা কারণ বলতেছি আমি। একটা হচ্ছে যখন আয়তন স্থির রাখা হয়, এই সিভি মানে হচ্ছে আয়তন স্থির, আর সিপির মানে হচ্ছে চাপ স্থির। চাপ। ঠিক আছে, হ্যাঁ, আয়তন যখন স্থির রাখা হয় তখন এক ধরনের তাপ লাগে, ঠিক আছে, আর যখন চাপ স্থির রাখা হয় তখন ভিন্ন পরিমাণের তাপ লাগে। তাপ লাগে বলতে আমার মনে করো 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াবো, 1 ডিগ্রি বাড়াবো। ধরো সিভির ক্ষেত্রে 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে, সিপির ক্ষেত্রে 1 ডিগ্রি বাড়াতে ভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন পড়বে। একই পরিমাণ তাপ দিয়ে তুমি 1 ডিগ্রি পরিবর্তন করতে পারবে না। আয়তন স্থিরের ক্ষেত্রে একরকম,
আর চাপ স্থিরের ক্ষেত্রে ভিন্ন রকম। ঠিক আছে, এজন্য আমাকে আমাকে স্যার যদি একই রকম চাপ দেয় তাহলেও ওরা মানে ভিন্নভাবে পরিবর্তন হবে। হ্যাঁ ভিন্ন রকম পরিবর্তন হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে সিপিটার সংজ্ঞাটা আমরা বলি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন পড়ে, এখানে ডিকিউ দিয়ে প্রকাশ করি, মানে তাপের পরিবর্তন, একে বলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলের আপেক্ষিক পার্থক্য। আপেক্ষিক তাপ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, মোলার মানে 1 মোলের জন্য আর কি, মোলার আপেক্ষিক তাপ। তাহলে সিভি বুঝতে পারতেছো কি হবে? 1 মোল গ্যাসের পরিমাণ 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ স্যার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ হয় স্থির, ওইটাকেই বলে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ওকে, তাহলে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে দুইটা গ্যাসের ক্ষেত্রে আলাদা, তুমি কিন্তু লোহার ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক তাপ স্থির চাপে স্থির আয়তনে ভেরি করবে না। হ্যাঁ, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা সত্য। ওকে, এবার তাহলে আমরা ইকুয়েশন গুলা আরেকটু কাজে লাগাই। শুধু একটা হবে স্থির চাপ আর একটা হবে স্থির আয়তন। হ্যাঁ, ওকে। তো তাহলে আমাদের সমীকরণগুলো কি দাঁড়ালো? সিপি সমান ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। 1 মোলের জন্য হিসাব করছি তো, এই জন্য ওই এমটাকে বাদ দিয়ে দিছি। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? ডিকিউ সমান ডিকিউ ইকুয়াল টু ডিটি। ওকে, তাহলে সিভির ক্ষেত্রে কি লিখতে পারি? ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, আবার ডিকিউ ইকুয়াল সিভি ইনটু ডিটি। হ্যাঁ, এখন এই যে উপরে নিচে যে ডিকিউ লিখছি এগুলো কিন্তু ডিফারেন্ট, এখানে পি ছিল, এখানে ভি ছিল, তাপের পরিমাণ ভিন্ন লাগবে। ওকে, এখন এগুলোকে আমরা কাজে লাগাবো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। এটা একটু মনে রাখো, মুখস্থ রাখো। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র মনে আছে তোমার? ডিকিউ সমান জি স্যার, ডিভি পি ডেল ভি। এখন দেখো, ডিভি। হ্যাঁ, পি ডিভি বা ডেল ভি। ডেল আর ডি মানে পরিবর্তন আর কি। এই ছোট ডি যেটা দিতেছি এটা আমাদের এই যে ক্যালকুলাসে ছোট ডিটা ব্যবহার করা হয় অল্প পরিবর্তনের জন্য, আর ডেল যেটা ওটা হচ্ছে বড় পরিবর্তনের জন্য। পরিবর্তনই একটা হলো ক্ষুদ্র আর একটা হলো বড়, মানে সম্পূর্ণ পরিবর্তন। ক্ষুদ্র পরিবর্তন হইলে আমাদের হিসাবটা বেশি পারফেক্ট হয় আর কি। ওকে, তাহলে দেখো এই সূত্রটা যদি এই সিভির জন্য কাজে লাগায় তাহলে কি দাঁড়ায় দেখো তো। জি স্যার, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা এটাকে সিভির জন্য যদি হিসাব করি তাহলে কি হবে? এই ডিকিউ এর মানটা এখানে বসায় দিতে পারবো না? জি স্যার পারবো। তাহলে সিভি ডিটি সমান ডিইউ। আর দেখো এখানে কি লিখছি আমি? ডিভি। আর এখানে বলে দিছি আয়তনের পরিবর্তন হওয়া যাবে না। তো এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এই পুরোটা শূন্য হয়ে যাবে না? তাহলে শূন্যই হবে। হ্যাঁ, স্যার। তাহলে আমাদের ডিইউ এর মান বের করে ফেললাম আমরা, টেকনিক্যালি ডিইউ এর মান বের করে ফেললাম। ডিকিউ এর মান বের করছি উপরে, আর এখানে ডিইউ এর মান বের করলাম। ঠিক আছে, এবার তাহলে আমরা আরেকটু আগাই। দেখো যদি আমরা এবার
ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডেল ভি বা পি ডিভি, এটা বের করি। এটাতে ডিকিউ এর মান যেটা শিখছিলাম, ডিকিউ এর মান শিখছিলাম সিপি ডিটি সমান হচ্ছে ডিউ এর মান শিখছিলাম সিভি ডিটি। আর ডিটি। হ্যাঁ, এবার হচ্ছে পিডিভি। এই পর্যন্ত প্রায় চলে আসছে, এখন আমার প্রমাণ প্রায় হয়ে গেছে। এবার দেখো পিডিভি এটুকুর মানটা বের করে আনতে হবে আমাদের। আমরা শিখছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি, মনে আছে? জি স্যার। এখন যদি আমাদের এতক্ষণ তো আমরা 1 মোল গ্যাসের জন্য হিসাব করতেছি, তাহলে এন হয়ে যাবে 1। এখন দুই পাশে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে রেজাল্টটা কি হবে বলো তো একটু? দুই পাশে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমি বলে দিই, তাহলে তোমার মনে আসবে। পিডিভি প্লাস ভিডিপি সমান আর ডি টি। দেখো তো ঠিক আছে কিনা পার্শিয়ালের সূত্রটা? স্যার লাইনটা আবার একটু বুঝাবেন, ভুলে গেছি স্যার। আমি নোট করলে তারপরে বুঝবো, আর ক্লাসে দেখে আবার নোট করে ফেললে একদম ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, নোট তো করা দরকার ছিল। আমরা শিখছিলাম সূত্রটা এরকম যে আমাদের, স্যার আপনি এখানে বলে দেন, আমি ক্লাসটা দেখে সুন্দর করে নোট করে নিব, তাহলে আমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম তো, জুম তো দেখা যায় 20 পেজের বেশি দেয় না, আমি তো জানতাম না এটা। আমি তো মনে করছি আরো পেজ দিবে। ওকে, তাহলে আমি স্যার পেজ শেষ? আগের পেজগুলো আমি ক্লিয়ার অল ড্রয়িংস, আচ্ছা ক্লিয়ার করে দিলাম। আমরা পড়ছিলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এরকম হবে যে y ইকুয়াল ইউভি যদি হয়, তাহলে ডিওয়াই হবে, আর এটাকে প্রথমে একবার ফাঁকা রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট করব, তারপরে এটাকে ফাঁকা রাখবো, তারপরে ইউটাকে ডিফারেন্সিয়েট করব। একবার ইউ কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, আরেকবার ভি কে সামনে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব। এটা ছিল আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সূত্র। তো এই টেকনিক অ্যাপ্লাই জি করে, স্যার। এবার এই টেকনিক অ্যাপ্লাই করে এটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে লেফট সাইডে কি হবে? পি কে সামনে রাখলাম, পিডিবি। ডিভি, তারপরে সরি ভি ডিপি হবে। এবার ডান পাশে আরটা ধ্রুবক, ধ্রুবক যেটা থাকে এটার তো পরিবর্তন নাই, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করা যায় না, তো এটা এমনিতেই থেকে যায়, সামনে থেকে স্যার যায়। ভিডিপিটা কিভাবে আসছে? ভিডিপিটা কিভাবে আসছে? এই যে আমাদের যদি দুটো ফাংশন জি থাকে, স্যার। এটা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, শুধু ফিজিক্সে এইখানেই কাজে লাগবে, আর কোথাও মনে হয় না, আরেক জায়গায় আছে। তো এর ক্ষেত্রে প্রথমে যে কোনো একটা ফাংশনকে সামনে রেখে বাকি ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, তারপরে প্লাস আগে যেটাকে সামনে রাখছিলাম এবার অন্যটাকে সামনে রাখবো, এবার ভিটাকে সামনে রাখলাম, ভিটাকে সামনে রেখে ইউটাকে, বুঝছি বুঝছি স্যার। তাহলে এই যে পিটাকে সামনে রাখলাম প্রথমে, তারপর ডিবি হলো, এবার ভিটাকে সামনে রাখলাম, ডিপি হলো। ঠিক আছে? জি স্যার বুঝেছি। একবার একটাকে ফাংশন ধরবো, আরেকটাকে সামনে রাখবো, আরেকটাকে ফাংশন ধরবো, আরেকটাকে সামনে রাখবো। ওকে, তো এই যে দেখো, যদি আয়তন স্থির থাকে তাহলে এই ডিভি এর মান কত হবে? শূন্য হয়ে যাবে 0। না? শূন্য হয়ে যাবে, তাহলে এই অংশটুকু জি শূন্য স্যার। হয়ে যাবে, এই অংশটুকু শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এই সমীকরণটুকু পাই। স্যার এটা কি সময় আয়তনের ক্ষেত্রে? কারণ এখানে তো তাহলে ডিপি যদি চাপ স্থির থাকে তাহলে তো ডিপিও শূন্য হয়ে যায় না? পিডিভি ইকুয়াল, হ্যাঁ আচ্ছা, আমাদের যদি সমচাপ থাকে, আমরা এইখানে যদি চাপের পরিবর্তন না করে তাহলে কি হবে? তাহলে এটা শূন্য হবে, তাই না? জি স্যার। আমরা যদি চাপের পরিবর্তন না করে আমরা পিডিভি এর মানটা চাচ্ছি, আমাদের এই ঘটনায় পিডিভি এর মান চাচ্ছি,
তাহলে পিডিভি এর মান চাই, তাহলে প্রেসারের মানটা পরিবর্তন করব না, তাহলে আমাদের সমীকরণ দাঁড়াবে পিডিভি সমান আর ডিটি। কিছুক্ষণ আগে এটা আমার দরকার ছিল, এই পিডিভি এর মানটা দরকার ছিল। আমরা পিডিভি এর মানটা যদি বসায় দেই, পিডিভি এর মানটা যদি বসায় দেই, আমরা তো মুছতে মুছতে অবস্থা কেরাসিন করে ফেলছি। আচ্ছা, মুছতেই যেহেতু সি, তাহলে আর কি করার। আমরা শেষ পর্যন্ত এরকম পাইছিলাম একটা সিপি ডিটি ইকুয়াল সিভি ডিটি, আর পিডিভি এর মান আমার দরকার ছিল, পিডিভি এর মানটা জি দরকার স্যার। ছিল। আর পিডিভি এর মান কিছুক্ষণ আগে আমরা পাইছি আর আর ডিটি। ডিটি। এখন সব জায়গা থেকে যদি ডিটি বাদ দিয়ে দেই, এটা কিন্তু ম্যাথে সম্ভব না, এটা শুধু ফিজিক্সে সম্ভব। ডিটি বাদ দিতে গেলে ম্যাথমেটিশিয়ানরা রাগ করবে। ওকে, শুধুমাত্র ফিজিক্সে এটা সম্ভব। তাহলে মানে আমাদের শর্টকাট শিখানো হয় আর কি, প্লাস আর, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। আমরা যে বলতেছিলাম আমাদের সিপি আর সিভির মধ্যে একটু পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে গ্যাস ধ্রুবকের সমান। ঠিক আছে, জি স্যার। সিপি আর সিভির মধ্যে পার্থক্যটা গ্যাস ধ্রুবকের সমান। এখন আমাদের আর এখন স্যার এই প্রমাণটা কি পরীক্ষায় আসবে নাকি এই প্রমাণটা যে সমীকরণটা আসছে ওটা থেকে অঙ্ক আসবে? সবই অঙ্ক আসে, এখন তো তোমাদের কিছুই আসে না প্রমাণ, তোমাদের কি আর মানে এই সূত্রটা কি প্রমাণ আসবে? কখনোই আসে না, মানে আমাদের সময় আসতো শুধু, সবকিছুই আচ্ছা স্যার। সবকিছু আমাদের সময় আসতো, তোমাদের সময় কিছুই আসে না। ওকে, হ্যাঁ, এখন হচ্ছে পিভি গামা, পিভি গামা ইকুয়াল ধ্রুবক। পিভি গামা ইকুয়াল ধ্রুবকের ক্ষেত্রে আমার এটা কখন সত্য বলছে, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে, তাই না? জি স্যার। দেখো, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে এটা, আর রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি ডি কিউ ইকুয়াল 0, তাই না? জি মানে জি স্যার। তাপের পরিবর্তন হওয়া যাবে না, তাপের পরিবর্তন হইতে হবে 0। ওকে, তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ, এটা তো 0, আর ওই পাশে দাঁড়াবে ডি ইউ প্লাস পি ডেল ভি, তাই না? ওকে, জি স্যার। তাহলে আমাদের ডিইউ এর যে সমীকরণটা কিছুক্ষণ আগে শিখছিলাম ওটাকে কাজে লাগাই। ডিইউ শিখছিলাম হচ্ছে কি শিখছিলাম, ডিইউ এর সমীকরণটা ওকে, ডিইউ শিখছিলাম সিবি ডিটি, তো সিবি ডিটিটাকে ডিইউ সমান বসায় দেব। আচ্ছা, তাহলে ডিইউ সমান সিবি ডিটি বসায় দিলাম প্লাস পি ডেল ভি সমান সমান 0। এবার আমরা কিছুক্ষণ আগে আবার শিখছিলাম যে আর টি সমান পিভি, এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা পাইছিলাম আর ডিটি ইকুয়াল পিডিভি প্লাস ভিডিপি। হ্যাঁ, এটা পাইছিলাম। এখন এখান থেকে আর ডিটি এর মান বসায় বের করে এক নম্বরে বসাবো। স্যার কিসের মান বসাবো? এই যে ডিটি এর মান বের করবো, ডিটি এর মান বের করে এখানে বসায় দিব। ওকে স্যার। তাহলে একটু করি, তাহলে ডিটি এর মান বেরোবে ভিডিপি প্লাস পিডিভি ডিভাইডেড বাই আর, এটাই তাই না? আর ওই পাশে চলে গেল। এবার এই যে
ডিটি আছে এখানে, ওইটার মধ্যে এই ডিটি এর মানটা বসায় দেই, তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে সিভি আছে। ওকে, তাহলে সিভি থেকে গেল, সিভির সাথে এটা গুণ আকারে আসবে ভি ডিপি প্লাস পিডিভি ডিভাইডেড বাই আর, এর সাথে কি থাকবে পিডিভি প্লাস পিডিভি পিডিভি ইকুয়াল 0। এবার দেখো আর কে যদি দুই পাশে গুণ করে দেই, মানে আর দিয়ে যদি গুণ করে দেই, তাহলে এই পাশে থাকবে সিভি ভিডিপি প্লাস সিভি পিডিভি প্লাস আর পি ডিভি ইকুয়াল 0। মানে আর দিয়ে গুণ করে দিছি আর কি, নিচে ছিল ওটাকে গুণ করে দিছি আর সিভি মাঝখানে নিয়ে নিছি। এবার আর এর মান যদি বসায় দেই এই সমীকরণে, আর এর মান যদি বসায় দেই, আমাদের কি কি আছে বাম পাশে এটা লিখি, সিভি ভিডিপি প্লাস সিভি পিডিভি প্লাস আর এর মান ছিল সিপি মাইনাস সিভি ইন্টু পিডিভি সমান 0। এবার এই পিডিভি দিয়ে গুণ করে দিলে সিভি ভিডিপি প্লাস সিভি পিডিভি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল 0। এখন দেখো এই সিভি পিডিভি আর সিভি পিডিভি প্লাস আর মাইনাস আছে, বাদ চলে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে সিভি পিডিভি প্লাস সিপি পিডিভি ইকুয়াল 0। এই সমীকরণকে আমরা এখন সিভি আর পিভি এটা দিয়ে ভাগ করব। সিভি পিভি দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, দুই পাশে আমাদের দরকার পড়বে এখনই। দুই পাশে সিভি পিভি দিয়ে ভাগ করে দিলে তো আর সমস্যা নাই, ডান পাশে যেহেতু শূন্য আছে আমরা ইচ্ছা মতো ভাগ করতে পারি, তাই না? উভয় পক্ষে সিভি পিভি দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে সিভি কাটা যাবে এখানে, আর এখানে পিপি কাটা যাবে, আর এখানে আচ্ছা একটা তো ভি হওয়ার কথা, কোনটা কি ভুল লিখলাম? স্যার এখানে সিভি পিডিপি হবে। কোনটা? না না ঠিক আছে তো। ভি কাটা যাবে। আচ্ছা এইখানে মানে কোন স্টেপে তোমার বইতে দেয়া আছে দেখবা, এখানে কোথাও স্টেপে এখানে ভিটাই থাকবে, এখানে পি থাকবে, একটু দেখো কোথাও যখন মাল্টিপ্লাই করছি ভুল করছি আমি, এখানে পি হবে, হ্যাঁ এখানে পি হবে আর এখানে ভি হবে, তাহলে এখানে ভিটা কাটা যাবে আর এখানে পিটা কাটা যাবে। স্যার আমি আমার ক্যামেরাটা অন করে দেখাই। হ্যাঁ বই থেকে বুঝি নাই। আমি আমার ক্যামেরাটা অন করে দেখাই বই থেকে। আমার ক্যামেরাটা অন করে আপনাকে বই থেকে দেখাই। হ্যাঁ করতে পারো।
কই বই তো দেখতে পাচ্ছি না। স্যার আমি তো ক্যামেরা অন করেছি। স্যার হুম, দেখা যায় না। না আমি তো বই দেখতে পাচ্ছি না। তোমার চশমা দেখা যাচ্ছে, বই দেখা যাচ্ছে স্যার না। এখন হ্যাঁ এখন দেখা যাচ্ছে। স্যার ওকে স্যার। আচ্ছা সিভি পিডিভি ওকে সিভি ভিডিপি সিভি ভিডিপি সিভি ভিডিপি। ও আচ্ছা দেখো সুমাইয়া, আমি যখন কাটছি তখনই ভুল করছি, দেখো দেখতেছো? হ্যালো সুমাইয়া, হ্যালো তুমি শুনতে পাচ্ছ? আমি তো তোমাকে শুনতে পাচ্ছি না। জি এখন শুনতে পাচ্ছি, তুমি কি আমার শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, আমি ওই যে যখন কাটাকাটি করছিলাম তখন ভুল করছিলাম, তুমি এটা খেয়াল করো নাই। তো এটুকু আবার আবার করি, দেখো আমি কোথায় ভুল করছি তুমি খেয়াল করো নাই। আমিও খেয়াল করি নাই, একটা কেটে ফেলছি। কাটতে হবে তো, এই জন্য চোখ বন্ধ করে কেটে ফেলছিলাম। এ দেখো বাম পাশে যেটা কাটছি, ডান যেটা যোগ বিয়োগ করছি ওটা ভুল করছি। দেখো এখানে ভিডিপি কেটে ফেলছি, আর এখানে হচ্ছে পিডিভি। আসলে আমরা কাটবো এটা, কেটে ফেলছি এটা। খেয়াল করছো? হ্যাঁ স্যার। ওকে জি স্যার। আচ্ছা, তাহলে এখন উত্তর ঠিক হয়ে যাবে। দেখো সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল 0। এবার আমরা দুই পাশেই সিভি পিভি দিয়ে ভাগ করব, সিভি পিভি দিয়ে ভাগ করব। তো ডান পাশে তো শূন্য, তাহলে কোনো টেনশন নাই, যে কোনো কিছু ভাগ করা যাবে। ভাগ করে দিলাম। এবার এখানে সিভি সিভি কাটা যাবে, এখানে স্যার ভিডিপি হবে তো, আপনি তো আচ্ছা ভিডিবি লিখেছেন। আচ্ছা, এবার তোমারও মাথা খুলে গেছে না? ওকে ভেরি গুড। তাহলে এখানে পিপি কাটা যাবে। দেখো কাটা যাওয়ার পরে আমাদের রেজাল্টটা কেমন থাকে এটা আমরা একটু দেখি, খেয়াল করে দেখি। উপরের দিকে মুছে দেই, ইচ্ছা করে মুছে দেই, অন্য পেজে যাইতে ইচ্ছা করতেছে না, অন্য পেজে গেলেই ঝামেলা। ওকে স্যার। আমার কাছে খাতায় লেখা থাকলে ইরেজও করতাম না। তাহলে দেখো এখান থেকে কি কি বাকি রইলো, ডিপি ডিভাইডেড বাই পি, পি আর এখানে সিপি ডিভাইডেড বাই সিভি, ডিভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল 0। এটুকু আমাদের বাকি রয়েছে। স্যার আর আলাদা সব, করে দিয়েছেন। হ্যাঁ এগুলো আমাদের বাকি রয়েছে, আর সব শেষ হয়ে গেছে। ওকে স্যার আমি এখানে আলাদা করেছেন কেন সিপি আর ডিবি? সিপি আর ডিপি আলাদা করছি কেন? এটা আমাদের সংজ্ঞা হচ্ছে সিপি আর সিভি এর অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা।
সিপি আর সিভি এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটাকে বলে, হ্যাঁ এটা হচ্ছে 1 মোলের গ্যাসের জন্য, মানে 1 পরমাণু গ্যাসের জন্য 1.67, দ্বিপরমাণু গ্যাসের জন্য 1.4, আর ত্রিপরমাণু গ্যাসের জন্য 1.3। ঠিক আছে, তো এটা একটা নির্দিষ্ট সংখ্যা আর কি। সিপি আর সিভি এটা কি গ্যাসের পরমাণুর উপরে মানটা ভ্যারি করে? হ্যাঁ 1 পরমাণু গ্যাস, আমি তো গ্যাসই বলতেছি, গ্যাসের জন্য নির্দিষ্ট, সিপি আর সিভির অনুপাত নির্দিষ্ট। ওকে, তাহলে সিপি আর সিভির অনুপাত যেহেতু নির্দিষ্ট, এটা আমরা জেনে গেছি, এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত, তাহলে ওটাকে আমরা ওইভাবেই লিখি। তো আমাদের সমীকরণটা এখন শেষ পর্যন্ত dp/p প্লাস গামা dv/v ইকুয়াল 0। এখন হচ্ছে কিছুক্ষণ আগে আমরা একটা সমীকরণ পড়ছিলাম যে ইন্টিগ্রেশন 1/x dx সমান হচ্ছে ln x, মনে আছে? জি স্যার। ln x প্লাস c। এখন এই দুই পাশে ইন্টিগ্রেশন করব, তাহলে বারবার ওটা আসবে। এক লাইন আর ধ্রুবক হিসেবে গামাটা কি ইউজ করা হয়েছে? ধ্রুবক হিসেবে গামাটা কি ইউজ করা হয়েছে? গামাটা ধ্রুবক হিসেবে কি গামাটা কি ইউজ করা হয়েছে? হ্যাঁ গামা ধ্রুবক হিসেবে বসায় দেওয়া হয়েছে, যে আমরা জানি CP/CV ইকুয়াল টু ধ্রুবক, CP/CV ইকুয়াল টু ধ্রুবক, এটা জানি আমরা, এখানে বসায় দিই। এবার তাহলে দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে dp ডিভাইডেড বাই p প্লাস গামা ইনটু dv ডিভাইডেড বাই v। শূন্যকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে একটা ধ্রুবক আসে, শূন্যকে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক আসে। হ্যাঁ, ওকে, ইন্টিগ্রেশন করলেই যদি নির্দিষ্ট না হয় তাহলে একটা ধ্রুবক আসবে, আর নির্দিষ্ট হলে আর ধ্রুবক আসবে না। নির্দিষ্ট বলতে x এর মান দিয়ে দিতে হবে আর কি। ওকে, তাহলে এখানে কি হবে, এইটুকু হবে, এটা কি প্রশ্ন দিয়ে করলে? হ্যাঁ নির্দিষ্ট করে দেওয়া থাকবে। আর এই গামাটা আমরা জানি না, ধ্রুবক আমাদের বলে দিবে যে কয় পরমাণু গ্যাস, তাহলে বলে ফেলবো। এবারে ডিভিটাও ln v সমান সমান k, তাই না? এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, লগ এর সামনে কোনো কিছু থাকলে এটাকে পাওয়ার আকারে লিখতে পারি না, মনে আছে? তাহলে এটাকে পাওয়ার আকারে লিখে ফেললাম। আর গুণ আকারে যোগ আকারে দুইটা লন থাকে, তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি, মনে আছে? ওকে, এইবার তাহলে এই কে আমরা লন কে লিখবো, কে আমরা লন মনে করো k1 লিখলাম, কোনো সমস্যা নাই, মানে একটা ধ্রুবক আর কি, কিছুক্ষণ আগে বলছিলাম আমি তোমাকে। এবার দুই পাশ থেকে লন উঠায় দেব, তাহলে পিভি গামা হয়ে যাবে একটা ধ্রুবক, k1 k2 যা ইচ্ছে তা হোক। এই হলো আমাদের প্রমাণ, পিভি গামা ইকুয়াল ধ্রুবক। তোমার বইয়ে এইভাবে দেয়া আছে, সূত্র মুখস্থ করলেই আপাতত হবে, জেনে রাখলা সমস্যা নাই, সূত্রটা মুখস্থ করলেই হবে। এবার হচ্ছে গামা গুণ খাড়া, আমরা যদি মনে করো y ইকুয়াল x এই সমীকরণটা আঁকি তাহলে কিরকম হবে, আর y ইকুয়াল 2x এই সমীকরণটা কেমন হবে একটু দেখি। মনে করো y ইকুয়াল x মানে হচ্ছে যে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, তাই না? এরকম। এটা কি মনে আছে না ভুলে গেছো? এই সমীকরণে যদি x এর মান 1 বসাই তাহলে y এর মান কত পাবো? স্যার মনে আছে। হ্যাঁ,
এক্স এর মান প্রথম 1 এর জন্য 1 পাইলাম, 2 এর জন্য 2 পাইলাম, তাই না? এই পয়েন্টটা কত? 1 1, আর এই পয়েন্টটা 2 2, আর এই পয়েন্টটা 2 2 ওকে। এটা হচ্ছে এই সমীকরণের জন্য। এবার দেখো এই সমীকরণের জন্য যদি করি x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান কত আসবে? 2 2 চলে আসবে, তাহলে এই যে এখানে চলে আসবে। আর x এর মান যদি 2 বসাই এবার কি হবে? 4 চলে আসবে না? 4 চলে আসবে না? এইখানে চলে আসবে, এখানে 4, এইখানে চলে আসবে। দেখো তাহলে আমাদের সরলরেখাটা হবে এই দ্বিতীয় সরলরেখাটা হবে এরকম। এখন এই দুটো সরলরেখার মধ্যে পরের সরলরেখাটা বেশি খাড়া না? যেটা উপরের দিকে থাকে এটাকে খাড়া বলি, তাই না? যেটা নিচের দিকে থাকে এটাকে বলি ঢালু, তাই না? এটা আমাদের জানা দরকার। এখন হচ্ছে যে যদি ডান পাশে কোনো একটা ধ্রুবক একের চাইতে বড় গুণাকারে থাকে তাহলে ওই রেখাটা বেশি খাড়া হবে। একের চাইতে বড় কোন সংখ্যা যদি একের চাইতে বড় যদি গুণাকারে থাকে, এই দুটো সমীকরণের মধ্যে এখানে 1 আছে এখানে 2 আছে, তাহলে যেখানে 2 যুক্ত আছে ওই রেখাটা বেশি খাড়া হবে। ঠিক আছে স্যার? এখানে কি সবসময় 2 হবে নাকি 3 4ও হতে পারে? হ্যাঁ, 3 4 এর জন্য করো তুমি, 4 এর জন্য করলে আরো বেশি খাড়া হবে, 5 এর জন্য করলে আরো বেশি খাড়া হবে। আমাদের উদ্দেশ্য খাড়া বের করা, আর কোনো কিছু বের করা না। ওকে স্যার। তাহলে আমাদের এটার চাইতে এটা বেশি খারাপ বুঝবো কিভাবে? এখানে y ইকুয়াল 2x, এখানে y ইকুয়াল x, ঠিক আছে? তো এখানে 1 গুণ x এর সাথে 1 গুণ আছে, আর এখানে x এর সাথে 2 গুণ আছে, বেশি গুণ আছে, এই জন্য বেশি খারাপ হবে। ঠিক আছে, ওকে, এটুকু আমাদের কাজে লাগবে, এই কনসেপ্টটুকু আমাদের কাজে লাগবে। আমরা pv ইকুয়াল ধ্রুবক এটা পড়ছিলাম, তাই না? মনে আছে? আর কিছুক্ষণ আগে পড়লাম পিভি গামা ইকুয়াল ধ্রুবক। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আর উপরেরটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। উপরটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন দুইটাকেই আমরা ডিফারেন্সিয়েট করব। পিভি কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের সমীকরণটা কিরকম হবে? পি প্রথমে ফার্স্ট ফাংশন হবে, তারপরে ডিভি ডিভাইডেড বাই আচ্ছা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? ডিপি ডিভাইডেড বাই ডিভি। আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়। কিছুক্ষণ আগে শিখছিলাম ইউভি একটা ফাংশন শিখছিলাম, ওই অনুযায়ী করছি। প্রথমে পি কে কনস্ট্যান্ট ধরে বাইরে রাখছি, এই ভি কে ডিফারেন্সিয়েট করছি, তারপরে ভি কে বাইরে রাখছি, এবার পি কে ডিফারেন্সিয়েট করছি। দুইবারই অপারেটর হচ্ছে ভি। এবার দেখো ডিভি ডিভি এটা হচ্ছে 1, তাই না? ভি ডিপি ডিভি ইকুয়াল 0। এখান থেকে আমরা কাটাকাটি যায়। হ্যাঁ, এখান থেকে কাটাকাটি যাবে না। জি স্যার। কিভাবে কাটাকাটি যায় বলো তো? না স্যার, এই যে ডিভি ডিভি কাটাকাটি গেলে না ওইটাই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, কাটাকাটি ফিজিক্সে বলতে পারো, ম্যাথে বললো না। ম্যাথের ক্ষেত্রে এটা বলতে হবে যে এটা ডিভি ওই, আচ্ছা এক্স দিয়ে বলি তাহলে সুবিধা হবে। এটা এক্স, আমরা এক্স কে ডিফারেন্সিয়েট করছি, উপরে এক্স লেখা মানে কি? এক্স কে ডিফারেন্সিয়েট করা, তাই না? এক্স কে ডিফারেন্সিয়েট করছি, তাহলে তখন আমাদের সূত্র অনুযায়ী এখানে এক্স এর পাওয়ার 1 1 সামনে চলে আসছে, আর 1 মাইনাস 1, এখান থেকে 1 পাইছি, এক্স টু দি পাওয়ার 0 সমান 1, এখান থেকে 1 পাইছি। এটা হলো ম্যাথের সমীকরণ। আর আমরা বলবো কাটাকাটি গিয়ে 1 হচ্ছে, সমস্যা নাই, ফিজিক্সে বলা যাবে। একটা বাদ দিয়ে দিছে।
ম্যাথে কিন্তু ওইভাবে। তাহলে আমরা সমীকরণ পেলাম এটা। এবার আমাদের ডিপি ডিভি এর মান দরকার। তাহলে কত হবে বলো তো? এখান থেকে এই সমীকরণ থেকে ডিপি ডিভি বের করতে চাইলে কত হবে? স্যার কত না দরকার আবার একটু বলে বুঝিনি। এই সমীকরণ থেকে ডিপি ডিভি এর মান বের করতে চাই, তাহলে পি ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর ভি কে গুণাকার আছে ওই পাশে নিয়ে গেলে ভি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা তাহলে হবে ভি মাইনাস, আবার বলো। স্যার তাহলে শুধু ডিপি, আচ্ছা আচ্ছা আমি পি আর লিখি না। বিটা তো গুণ হয়ে হ্যাঁ ডিপি ছিল, ভাগ হয়ে যাবে। হ্যাঁ এই ভিটা ভাগ হয়ে যাবে। তাহলে ডিপি বাই ডিভি এর মান পাইলাম, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে নাকি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে? এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে না সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে? তাহলে একটা সমীকরণ এটা পেলাম। তাহলে পিভি গামা ইকুয়াল ধ্রুবক, এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? রুদ্ধতাপীয় না সমুষ্ণ? পিভি গামা ধ্রুবক এটা কি রুদ্ধতাপীয় না সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা এখন আমরা জি স্যার। এই পিভি গামাকে এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে একবার পি কে ফার্স্ট রাখবো, একবার ভি কে ফার্স্ট রাখবো। তাহলে কি হবে? পি পিডিভি প্লাস ডিডিপি, ডিভি ঠিক আছে। এবার দেখো তো এইটুকু ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো এবার? সুমাইয়া, ভি টু দি পাওয়ার গামা এর ডিফারেন্সিয়েশন কত হবে? ভি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মনে আছে? ওরকম হবে। তাহলে গামা হয়ে যাবে সামনে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। বোঝা গেছে? ডিডি কাটা যায় না, কাটা যায় না। না এখন তো ভি টু দি পাওয়ার গামা আছে, এই যে আগের সূত্রটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কাজে লাগাতে হবে। এক্স টু দি পাওয়ার এন এর সমীকরণ বসায় দিলাম, ওইটা বসায় দিলাম, পাওয়ারটা সামনে চলে আসলো আর মূল পাওয়ারটা এক কমে গেল, গামা সামনে চলে আসলো, গামা মাইনাস ওয়ান হয়ে গেল। ওকে, তাহলে ভি টু দি পাওয়ার গামা এখানে ডিপি বাই ডিভি রয়ে গেল, ডিপি বাই ডিভি রয়ে গেল। এখন ডিপি বাই ডিভি এর মান বের করা দরকার এখান থেকে। আবার ডিপি আর ডিভি বা ডিপি বাই ডিভি এর মান বের করার জন্য আমাদের এখানে কিছু কাট পুরাইতে হবে। ডিপি আর ডিভি ছাড়া বাকি সবকিছু ডান পাশে নিয়ে গেলাম।
ডিপি ডিভাইডেড বাই ডিভি, এটাকে এটা ইকুয়াল 0, এটা ছাড়া বাকি সবকিছু ডান পাশে নিব, তাহলে এটুকু হয়ে যাবে মাইনাস, তাই না? এটুকু হয়ে যাবে মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এই ভি টু দি পাওয়ার গামা এবার গুণ আছে, ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি বারবার পি এর জায়গায় ভি লিখতেছি। হ্যাঁ বলো। হ্যালো, ওকে, আমরা শেষ পর্যন্ত পাইছিলাম ডিপি বাই ডিভি ইকুয়াল মাইনাস গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, আর এইখানে ছিল নিচে না উপরে একটা পি ছিল, নিচে একটা পি ছিল। ওকে, এখান থেকে দেখো উপরে নিচে আমরা যদি এখানে একটু কাটাকাটি করি বা এটাকে উপরে নিয়ে যাই, ভি টু দি পাওয়ার গামাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি থাকে দেখো তো। স্যার তাহলে তো একটা গামা মাইনাস হয়ে যায়, কারণ বি টু দি পাওয়ার গামা এখানে তো অলরেডি আছে। হ্যাঁ, এটা মনে তাহলে হয় একটা পি, গামা মাইনাস হয়ে যাবে স্যার। আচ্ছা মনে হয় পিটা উপরে ছিল। স্যার স্যার তাহলে এখানে বলো। এখানে গামা ইনটু ভি আর হবে মাইনাস ভি হবে, গামা ইনটু ভি মাইনাস 1 ইনটু পি হবে, কারণ নিচের যে ভি টু দি পাওয়ার গামা আছে ওইটা তো কাটাকাটি চলে যায়। হ্যাঁ, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস 1 থাকে, তাই না? উপরে থাকে ভি টু দি পাওয়ার মাইনাস 1, তো তাহলে ওটা নিচে নামায় নিয়ে আসি, পি টু দি পাওয়ার ভি, তো পি বাই ভি এরকম হয়, ঠিক আছে? জি স্যার। এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা রুদ্ধতাপীয়র ক্ষেত্রে পাইছিলাম কতবার যে ডিপি বাই ডিভি জায়গায় অন্য কিছু লিখবো আমি, ডিপি বাই ডিভি ইকুয়াল পাইছিলাম মাইনাস পি বাই ভি, আর এখন পাইলাম আমরা একটা গামা সহ পি বাই ভি। ওই যে কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে এক্স যুক্ত থাকলে ওটা বেশি খাড়া হবে, তাই না? আর আমরা জানি যে গামার মান একের চাইতে, হ্যাঁ একের ওটা বেশি, তো বলেছিলেন বেশি খারাপ হবে। একের চাইতে বেশি হইলে খারাপ হবে। হ্যাঁ, তুমি 1.5 এর জন্য করে দেখো, 1.2 এর জন্য করে দেখো, দেখবা যে এই y ইকুয়াল x এর তুলনায় y ইকুয়াল 1.2x এটা বেশি খারাপ হবে। হ্যাঁ, ঠিক আছে, মানে একের চাইতে বেশি হইলেই বেশি খারাপ হবে, ঠিক আছে? ওকে, তার মানে আমাদের যে এই সমীকরণে যেটা আমাদের সমুষ্ণ এর জন্য পাইছিলাম আমরা, এই রেখাটার সাথে একটা গামা যুক্ত আছে, যে গামার মান হ্যাঁ ডিভি বাই ডিভি, এই গামার মান একের চাইতে বড় হওয়ার কারণে এর আগে স্যার এর আগে যে পেজটা ওখানে তো আপনি লিখেছিলেন ডিভি বাই ডিভি ইকুয়াল মাইনাস গামা ইনটু পি ডিভাইডেড বাই ভি। হ্যাঁ এখনো লিখছি। তাহলে কি এখানে আবার পি আসছে যে ডিপি বাই ডিবি। স্যার আমি নিচের সমীকরণটার কথা বলতেছি।
আগে কি লিখছিলাম? স্যার এর আগের পেজে আপনি লিখেছিলেন ডিভি ডিভাইডেড বাই ডিভি ইকুয়াল মাইনাস গামা ইনটু পি ডিভাইডেড বাই ভি। হ্যাঁ, পি স্যার ডিভাইডেড আগের বাই ভি। পেজটা চেক করলে দেখ। আগে এটা মুছে দিছি। পি ডিভাইডেড বাই ভি তো লিখছি যে। না স্যার এই সাইডে সমান সমানের এই পাশে। স্যার আমি কি স্ক্রিনে একটা দাগ দিয়ে দেখিয়ে দিব? দেখি তো অ্যানোটেশন অফ করা আছে কিনা। হ্যাঁ, লিখো। স্যার এই যে পিটার কথা বলতেছি, আগের পেজে আপনি লিখেছিলেন হইছে ডিবি বাই ডিবি, এখানে পি এর জায়গায় ভি ছিল আগের পেজে। ও আচ্ছা, সব জায়গায় ডিপি বাই ডিভি হবে। আমি পি ভুল করে বারবার ভুল করে ভি লিখতেছিলাম উপরে। আসলে আমরা ডিপি বাই ডিভি নির্ণয় করতে চাই, ঠিক আছে? ও জি আমরা স্যার। ডিপি বাই আমি যদি লিখে থাকি তাহলে ওটা ভুল লিখছি। ডিপি বাই ডিভি নির্ণয় করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। দুই সমীকরণের ক্ষেত্রে ডিপি বাই ডিভি নির্ণয় করে দেখলাম, তাহলে এটা ওয়াই, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল একবার আসে এক্স, আরেকবার আসে 1.5 বা 1.3x। যেহেতু এটা 1.3x, তাহলে এটা বেশি খাড়া, ঠিক আছে? গামা গুণ জি খাড়া। যদি 2 থাকতো তাহলে দ্বিগুণ খাড়া। এই জন্য গামা গুণ আছে, এই জন্য গামা গুণ খাড়া। এটা হতে আসতে পারে, বুঝছো? এটা 2 নম্বরের জন্য আসতে পারে। এর বেশি আসবে না, 2 নম্বরের জন্য আসবে, এর বেশি আসবে না। এটা সুমাইয়া বলে ফেলো। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের এখানে আজান দিতেছে, আর স্যার আমার কথা হলো আপনাকে যে বলেছিলাম আমাকে নোট করার জন্য একটু গাইড করতে, তাহলে স্যার একটু নোট করতে হেল্প হইতো। আচ্ছা, আমি ওটা বলতেছি তোমাকে। আচ্ছা, নীল শেয়ার দিচ্ছি, এটা একটু স্ক্রিনশট নেবা। হ্যাঁ, দেখো আমি কি কি বলতেছি, তুমি এটা খেয়াল করো। মনে করো তুমি গতিবিদ্যা অধ্যায় পড়ছো, হ্যাঁ? খুব বেশি নোট করার দরকার নেই ফিজিক্সে। মনে করো গতিবিদ্যা অধ্যায় পড়ছো, তুমি কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ, সব দেখা যাচ্ছে? গতিবিদ্যা, হ্যালো? জি স্যার। আচ্ছা, স্যার একটু ফার্স্ট এর থেকে নেবেন, আমি স্ক্রিনশট নিব। এখান থেকেই। জি নিয়েছি এটা। আমি আমি তোমাকে প্রয়োজনে পুরো পিডিএফ দিয়ে দিব। আমি কি বলতেছি সেটা শোনো। মনে করো গতিবিদ্যা অধ্যায়টা তুমি পড়ে ফেলছো, ঠিক আছে, বা পড়তেছো, তাহলে কিভাবে নোট করবা? তোমার একটা ছোট ডায়েরি থাকতে পারে, তো তুমি সমীকরণগুলো লিখে রাখলা, একসাথে সমীকরণগুলো লিখলা, 4-5টা সমীকরণ লিখলা, একই রকম, মানে একই কাজের। এই যে এগুলো হলো সবগুলো সমতরণের জন্য সত্য, তাই না? সমতরণের জন্য সত্য। এবার সমীকরণ লেখার পাশে এই যে সমীকরণের যে জি স্যার। প্রতীকগুলা, এই প্রতীকগুলোর অর্থ লিখলা। ভি শেষ বেগ, ভি নট আদি বেগ, এস নট আদি সরণ, এরকম, ঠিক আছে? টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, এস টি হচ্ছে টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আরেকটা কাজ করবা, আমি এখানে লিখতে পারতেছি না, এরা লিখতে দেয় নাই, এটা হলো যে এর সাথে ব্র্যাকেটে এককটা সহ লিখে দিলাম। বেগের একক লিখলা, ত্বরণের একক লিখলা। প্রথম অধ্যায়গুলো সহজ, এগুলো না লিখলেও চলবে, কিন্তু তারপরেও লিখে রাখলাম। পরের অধ্যায়গুলো প্র্যাকটিস একই। তো সবগুলো একক সহ লিখবা ব্র্যাকেটে, সময়ের সাথে ব্র্যাকেটে সেকেন্ড স্যার লিখলাম। আমার 9 তোমার 9-10 সূত্রের খাতা করেছিলাম, ওখানে সব লিখে রেখেছি। এই সূত্রের খাতায়, ফিজিক্সের সূত্রের খাতায় আর 9-10 কিছু এ না। সূত্র, ফিজিক্সের সূত্রের জন্য হ্যাঁ, স্যার।
আমাদের ফিজিক্স মানে সূত্র সূত্র শিখে ফেললে ফিজিক্স আর কোনো কিছু নাই। ওকে, তাহলে এইভাবে মনে করো ত্বরণের সমীকরণগুলো একসাথে লিখলাম, এবার পরিচয় লিখে ফেললাম, ডান পাশে পরিচয় লিখে ফেললাম একক সহ। জি স্যার। এবার মনে করো যে পরন্ত বস্তুর জন্য আরেকটা স্ট্যাক আরেকটা পেজ হতে পারে বা আরেকটা পোর্শন থাকতে পারে। আবার কিছুক্ষণ আমরা হয়তো আগামী দিন কালকে পড়বো না, এরপরের দিন দ্বিমাত্রিক গতি পড়বো আমরা। দ্বিমাত্রিক গতির জন্য আলাদা আরেকটা পেজ হতে পারে, এখানে পরিচয় লিখে রাখলাম। এই যে দ্বিমাত্রিক গতির সমীকরণ আমরা শিখবো আগামী দিন। তারপরে তুমি যেটা করবা, তারপরে আমরা শেষের দিকে আবার কৌণিক গতিও পড়বো। কৌণিক গতির জন্য আলাদা করে লিখলাম, পরিচয় লিখে রাখলাম একক সহ। ঠিক আছে, মানে আরো ইম্পর্টেন্ট যেটা তোমার জন্য অবজেক্টিভের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে শর্টকাট। আমি মাঝে মাঝে বলবো যে তুমি মনে হয় শিখছো অলরেডি, যে যদি কোনো একটা বুলেট কোনো একটা ওয়ালের মধ্যে কিছু দূর যাওয়ার পরে বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে আগে যতটুকু প্রবেশ করছে পরে আর 3/1 ভাগ, প্রথম যতটুকু প্রবেশ করছিল এর 3/1 ভাগ প্রবেশ করবে। এরকম শর্টকাট শিখছিলাম। এরকম শর্টকাট গুলো মানে যে কয়টা পাওয়া যায় আর কি, 3, 4, 5টা যেটা পারো অধ্যায় ভিত্তিক লিখে রাখলাম, অবজেক্টিভের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, এরকম শর্টকাট গুলো লিখে রাখো। তুমি কি একটা নিবা, স্ক্রিনশট নিবা, আরেকবার নাও, আমি তোমাকে সবগুলো দিচ্ছি। মানে গতি অধ্যায়ের জন্য এরকম আর কি। ওকে স্যার। সালামানা শর্টকাট গুলো একটা হ্যাঁ, শর্টকাট গুলো হ্যাঁ সবগুলো শর্টকাট হয়তো এখনো তুমি বুঝবা না, মানে যখন যে শর্টকাটটা পাইলা লিখে স্যার রাখবা। নিয়েছি এটা। আচ্ছা, তারপরে তাহলে পরের পেজে যাও। হ্যাঁ। আচ্ছা, এইভাবে সূত্র প্লাস পরিচয় একক আর হচ্ছে শর্টকাট, যে কোনো অধ্যায় যখন করতে যাবা ওই পেজটা, এই সূত্রের পেজটা যখন বের করবা তখন তোমার কাছে সবকিছু সামনে ক্লিয়ার থাকবে সূত্র। এখন শুধু চিন্তা করবা আর সলভ করে ফেলবা। অবজেক্টিভের ক্ষেত্রে তো শর্টকাট খুব ইজি। ফিজিক্স সূত্র শিখলে আর কিছু বাকি থাকে না। ওকে ঠিক আছে, স্যার। ওকে, তাহলে আজান হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।